যে সাহিত্য চর্চার এই যে অভিযান, এই যে অভিযাত্রা, এর জন্য অভিযাত্রী নাবিক লাগবে, দুঃসাহসী অভিযাত্রী লাগবে, ঝোড়ো সমুদ্রে ঝাঁপিয়ে মরার মতো মনোবল লাগবে, দৃঢ়তা লাগবে, কাল্পনিক সিন্দাবাদ লাগবে। তা না হলে এই ময়দানে টিকে থাকা যাবে না। বাতিল সাহিত্যের জয় জয়কারকে ছাপিয়ে উজ্জ্বল হয়ে ওঠা যাবে না। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, প্রতিজ্ঞা করুন, সংকল্প করুন, সুদৃঢ়তার সাথে এগিয়ে আসুন। সাহিত্যকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকেই, এবং মোকাবেলা করতে হবে অপসংস্কৃতিকে এই সাহিত্যের তলোয়ার দিয়ে, দুধারী তলোয়ার দিয়ে। হাতে লিখতে হবে, মুখে বলতেও হবে। এই যোগ্যতাগুলো আজকের অপরিহার্য, অনেক অপরিহার্য। সুতরাং একটু জেগে উঠুন। সাহিত্য আমাদের জীবনে চর্চা করাটা এটা কি কোনো বিলাসিতা নাকি অপরিহার্যতা? এই প্রশ্নটাও বর্তমানে আমাদেরকে করতে হবে নিজেদেরকে। আমার অকপট উচ্চারণ হলো সাহিত্য চর্চা এবং ইসলামী সাহিত্য চর্চা এবং কোরআন হাদিস কেন্দ্রিক সাহিত্য চর্চা এবং আকাবির আসলাফের চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং তাদের যে মুজাহাদার যে জীবন, সেগুলোকে সামনে রেখে সাহিত্য চর্চা করা, এটা বিলকুল বিলাসিতা নয়, এটা বিরাট বড় একটা অপরিহার্যতা। আমরা যে সমাজে বাস করি, সেই সমাজটাকে আমাদের নিয়ন্ত্রণে আছে সাহিত্যের দিক থেকে? কেউ বলবে না হ্যাঁ। কেন নিয়ন্ত্রণে নাই? কারণ সাহিত্য আমাদের নিয়ন্ত্রণে নেই। যে জাতি তার সাহিত্যকে সুনিয়ন্ত্রিত করতে না পারে, সুনিয়ন্ত্রণ বজায় রাখতে না পারে, সে জাতি বিভ্রান্ত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, পথচ্যুত হয়ে যায়, ফিতনা ফাসাদে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। অপসংস্কৃতি, অপসাহিত্যের করাল গ্রাসে ভেসে যায়, খড়কুটোর মতো হারিয়ে যায়। এজন্য সাহিত্যের যে বিষয়টা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইদা ফাসাদাল আদাব ফাসাদাল মুজতামা। সাহিত্য যখন নষ্ট হয়ে যায়, তখন সমাজ নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা বাক্য, এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে 100 কিতাব। আমাদের বাম সাহিত্যিকদের কলম থেকে যে অন্ধকার ঝরেছে এবং ঝরছে, সেই অন্ধকার আমাদেরকে শুধুই অন্ধকার বিলাচ্ছে। যারা এই অন্ধকারকে না জেনে না বুঝে ধারণ করার জন্য ছুটোছুটি করছে, তারা অন্ধকারের দিকেই এগিয়ে যাচ্ছে আলোর নামে। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। নাম ধরে বললে অনেক নাম বলা যাবে, আমি নাম বলা থেকে বিরত থাকছি ইচ্ছে করেই। সবাই জানেন যে বাম সাহিত্যিকদের অনেকেই শুধুই অন্ধকার ছড়িয়েছে, আর এগুলো লুফে নেওয়ার মতো মানুষেরও কোনো অভাব নেই। বিস্ময়কর দুঃখজনক বিষয় হলো, আমাদের সাহিত্য চর্চার ধ্বজাধারী কিছু মাদ্রাসার মানুষও সেই সাহিত্যকে কেন্দ্র করে নিজেদেরকে আবিষ্কার করার স্বপ্ন বনে, স্বপ্ন দেখে এবং দৌড়ঝাঁপ করে এবং নিজের অজান্তে অন্ধকারে হারিয়ে যাওয়ার প্রতিযোগিতা করে। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? যে সাহিত্য সমাজকে আঁধারে ডুবিয়ে দেয়, নষ্ট করে দেয়, সেই সাহিত্যের জন্য যদি মাদ্রাসার শিরোনামের কোনো মানুষ প্রতিযোগিতা করে, তাহলে মাটির নিচে গিয়ে দুঃখ করা উচিত আমাদের। মাটির নিচে গিয়ে 6 সপ্তাহ যাবত একটা কোদাল নিয়ে মাটি খুঁড়ে তারপর ওখানে ঢুকে আফসোস করা উচিত। এত গভীর একটা বেদনাদায়ক বিষয় এটা।
ইদা ফাসাদাল আদাব ফাসাদাল মুজতামা। এখন এই সাহিত্যকে সঠিক খাতে প্রবাহিত করার পর সমাজকে আলোর পথে আনার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা মনে করি ইবতিদায়ী থেকে শুরু করে দাওরা পর্যন্ত অথবা 2 অথবা 4 বছর তাখাসসুসের পরে আমি দর্স তাদরিসের ময়দানে, ইমামতি খিতাবাতের ময়দানে বাস ঢুকে পড়ব, বাস আমার জীবন শেষ। না, সমাজকে আকৃষ্ট করতে হলে, উদ্বুদ্ধ করতে হলে, আকর্ষণ করতে হলে সুন্দর সাহিত্যের বাগডোর আমাদের হাতে নিতে হবে, নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। ইমাম কি বলছি, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে 2 বার সফর করেছেন। প্রথম সফরটা ছিল তার এমন সব বক্তৃতায় ভরপুর, যেসব বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল, হে বাংলাদেশের আলেম সমাজ, সাহিত্যের নেতৃত্ব আপনাদেরকে নিতে হবে, না হলে আপনারা হারিয়ে যাবেন। এমন একজন মানুষ এমন একটা দেশে প্রথম সফরে এসে এই যে হৃদয় গলা ব্যথিত কণ্ঠে এই কথাগুলো বলেছেন, এগুলো সেই সময়ে অনেকেই উপলব্ধি করেছিলেন, অনেকেই উপলব্ধি করতে পারেন নাই। হযরত এ কথাও বলেছেন যে আপনাদেরকে ঠাকুরের মতো হতে হবে। রবীন্দ্রিক ধারার যে উচ্চতা, সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে সেই উচ্চতায় পৌঁছতে হবে। কারণ যোগ্য ব্যক্তি এবং যোগ্যতা ছাড়া সমাজকে প্রভাবিত করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। ইখলাস এবং যোগ্যতা যদি কারো না থাকে, সে অপাঙ্ক্তেয়, ব্যর্থ, অকৃতকার্য, ফালতু, তার কোনো মূল্য নেই। ইসলামেও মূল্য নেই ইখলাস না থাকার কারণে, এবং যোগ্যতা না থাকার কারণে সমাজেও মূল্য নেই। এজন্য শেখ নদভী আরও বলতেন যে প্রত্যেক ছাত্রের জন্য 2টো জিনিস খুব বেশি জরুরি, ইখলাস আর ইখতিসাস, একনিষ্ঠতা এবং বিশিষ্ট হয়ে ওঠা।